স্যার আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ঈদ মোবারক। ওখানে আবু উসামা, আহ, না, আবু উমামা। আচ্ছা, উমামা সালাম দিয়েছে, ঈদ মোবারক দিয়েছে। ঈদ মোবারক ভাইয়া। আচ্ছা, এখানে আর কে? মমিনুল। মমিনুল লিখেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। তো আপনাদের সামনে আবার আসলাম, একটু গল্প করব। কেমন কাটালেন ঈদ একটু বলেন। ঈদ কে কোথা থেকে ঈদ কাটাচ্ছেন? এবারের ঈদ কে কোথায় কাটালেন? আমার একটু বিশেষ পারিবারিক প্রয়োজনে এবার ঢাকাতেই থাকতে হয়েছে। এবার আমি ঢাকাতেই আছি, ওই জন্যে ছুটির মধ্যে আপনাদের সামনে আসতে পারলাম। না হলে হয়তো পারতাম না, কারণ এখনো তো ছুটি চলে, এখনো তো অফিস ছুটি। অফিস আরো 3 দিন ছুটি আছে। অফিস খুলবে একদম রবিবারে। 4 দিন ছুটি আছে অফিসে এখনো। 15 তারিখ পর্যন্ত ছুটি আছে আমার। আবার সিনিয়র স্কেল এক্সাম আছে। সিনিয়র স্কেল এক্সামের ডেট দিয়েছে 21 তারিখে। আবার একটু পড়াশোনা করতে হবে, বিরক্তিকর কাজ। পড়াশোনা করতে হবে, 3 পেপার পাশ করতে হবে, তারপরে প্রমোশন পাবো, তার আগে প্রমোশন নাই। ভাই এত চাকরি বাকরি লইয়া ক্যাডার ম্যাডার হইয়া তারপরে এখন আবার পড়াশোনা করে পরীক্ষা চাকরি স্থায়ীকরণ করতে হয়েছে। এখন আবার পরীক্ষা দিয়ে প্রমোশন নিতে হবে। বলেন, এই যুদ্ধে যে আপনারা নামতে চান কি জন্যে? এখনো পড়াশোনা করতে হচ্ছে। এই হচ্ছে কষ্টের ব্যাপার। আচ্ছা, একটু দেখি। মমিনুল লিখেছে নাটোর নিজ গ্রামে, আলহামদুলিল্লাহ। তারপরে রাকিবুল সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, তারপরে এখানে আহ কৃপক মন্ডল। আচ্ছা, কৃপক মন্ডল, আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না, একটু মনে হচ্ছে গ্রামাটিক্যাল কোথাও মিস্টেক হচ্ছে। তারপরে হচ্ছে রাজীব, ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক ভাইয়া। কৃপক ঈদ মোবারক ভাইয়া। তারপরে উমামা হচ্ছে সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, এখানে একটু দেখি। আহ নাজমুল লিখেছে গাইবান্ধা থেকে। নাজমুল গাইবান্ধা থেকে। আচ্ছা, নাজমুল গাইবান্ধা থেকে। ভালো আছি। আচ্ছা, যেতে পারি নাই। টুম্পা, টুম্পা হচ্ছে আদাব স্যার। টুম্পা আদাব। টুম্পা। আচ্ছা, কে কোথা থেকে ঈদ পালন করছেন? কে কোথায় আছেন? পরিবারের সাথে সবাই ঈদ করছেন ইনশাল্লাহ। তারপরও আমরা কিছু কিছু সিচুয়েশন থাকে আসলে, অনেক সময় থাকা হয় না পরিবারের সাথে। তবে আলহামদুলিল্লাহ এবার আমারও মাঝখানে একটা সিচুয়েশন হয়েছিল, হয়তো পরিবারের সাথে থাকবো না, পরে আলহামদুলিল্লাহ আব্বা আম্মা আসছে ঢাকায়। সেই কারণে আব্বা আম্মাও ছিল, ফ্যামিলিও ছিল, একটু পারিবারিক একটু অসুস্থতা ছিল, সেই কারণেই আসলে ঢাকায় থাকা এবার আমার। সেই কারণেই ঢাকায় ঈদ করা। তো ঈদ আলহামদুলিল্লাহ সবার ভালো কাটছে। বলেন, কে কে মাংস খাচ্ছেন? ঈদ মোবারক জানাচ্ছেন সবাই। আহ রিপন জামালপুর থেকে। আচ্ছা, জামালপুর থেকে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে জনি ভালুকা থেকে, ময়মনসিংহ ভালুকা থেকে। বাহ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অনলাইন অনলাইন আমাদের যে টেকনোলজি, অনলাইনে যে এই যে পড়াশোনা, এই যে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের সামনে এই যে কথা বলতে পারছি, আপনাদের সাথে আলাপ করতে পারছি, আপনাদের মতামত নিতে পারছি, আপনাদের সাথে এই যে ঈদ মোবারক বিনিময় করতে পারছি, কুশল বিনিময় করতে পারছি। এটা আসলে এই যে টেকনোলজির একটা পজিটিভ সাইড। এটা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আসলে যে বলি এই যে দুনিয়ায় টেকনোলজি, এআই, কত কিছু আসছে ধীরে ধীরে, এই জিনিসগুলো আমাদের মানবিকতাকে কেড়ে নিচ্ছে, আমাদের জব সেক্টরগুলো নষ্ট করছে। কিন্তু আমরা দেখেন, আমরা যদি এটাকে প্রপারলি কাজে লাগাই, তাহলে কিভাবে, এই যে সিরাজগঞ্জ থেকে একজন আমাদের সাথে যুক্ত হয়েছে, ফরিদপুর থেকে এই যে আমান আল মাসুদ, ফরিদপুর থেকে আমান যুক্ত হয়েছে। তারপরে হচ্ছে জিহাদ ঈদ মোবারক জানিয়েছে, আলী আকবর গাজীপুর থেকে ঈদ মোবারক জানিয়েছে। ও কৃপক, হাউ আর ইউ? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। তারপরে হচ্ছে এই যে নাজমুল গাইবান্ধা থেকে জানিয়েছে। তারপর দিবাকর, এই যে দিবাকর চলে এসেছে, আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট। দিবাকর, আপনাকে খুব মিস করেছি, তাই নাকি দিবাকর? ঈদ মোবারক। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তারপরে হচ্ছে রাসেল, রাসেল আছে হচ্ছে গাজীপুর থেকে। আচ্ছা, এই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদের সাথে কথা বলছেন। তো এইটাই হচ্ছে আসলে টেকনোলজির সুবিধা। এই জিনিসটা আমি মাঝে মাঝে ভাবি যে হয়তোবা আসলে আচ্ছা, ওকে আছে না? হ্যাঁ, ঠিক আছে। এই যে এই জিনিসটা আমি মাঝে মাঝে ভাবি যে আমরা আসলে যদি একটা টেকনোলজিকে প্রপারলি কাজে লাগাই, সেটা কিভাবে আমাদের জীবনটাকে পজিটিভ দিকে নিয়ে যায়। ঠিক সেম ভাবেই আমরা আমাদের ডিজিটাল ডিভাইসগুলো আমাদের পড়াশোনার ক্ষেত্রে যদি প্রপারলি কাজে লাগাই,
তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা অনেক অনেক গুণ ইমপ্রুভ করবে। যেমন আপনাদের ছোট্ট একটু গল্প দিয়ে শুরু করে, আপনারা জানেন যারা আমার সাথে আগে কথা হয়েছে তারা জানেন যে আমি অনেক ইনসিডেন্ট বলি, অনেক ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, আমি যখন ভার্সিটিতে ছিলাম, যখন আমরা পড়াশোনা করতাম, এটা 2010-11 সালের কথা বলছি, 9 থেকে 2016 পর্যন্ত আমি ভার্সিটিতে ছিলাম। 16 শুরুর দিকে আর কি শেষ হয়ে যায়, মাস্টার্স পরীক্ষা শেষ হয় আমার, মোটামুটি 15 পর্যন্ত ধরেন, 9 থেকে 15। ওই সময় কিন্তু এখন যে আপনার অ্যাভেইলেবিলিটি ইন্টারনেটের 10 বছর আগে, 12 বছর আগে বা 15 বছর আগে এত কিন্তু অ্যাভেইলেবিলিটি ছিল না। হ্যাঁ, তো তখন এত সুযোগ সুবিধা, অনলাইনে এত সুযোগ সুবিধা ছিল না, আমাদের কোনো অনলাইন ভিত্তিক কোচিং, অনলাইন ভিত্তিক পড়াশোনা আমরা এগুলো চিন্তাই করতে পারতাম না। আমার ফেসবুক আইডিটা খোলা, এই যে ফেসবুকে আপনারা এখন লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন, আমার ফেসবুক আইডিটা খোলা 2009 সালে। আমি যখন ভার্সিটিতে আসছি তখন 9 সালে, আমার ডিপার্টমেন্টে একটা ফ্রেন্ড ছিল, ও খুব টেকনোলজিক্যালি এক্সপার্ট ছিল, ও প্রথম আমাকে ফেসবুক আইডিটা খুলে দেয়। ইমেইল খুলি, ফেসবুক আইডি খুলি 2009 সালে, এবং সেই 2009 সালের আইডিটা এখন আমার পার্সোনাল আইডি হিসাবে আমি ব্যবহার করি। এই যে পেজটা যেটা আমার আছে, এটা খুব রিসেন্ট খোলা পেজ। কনসেপ্টটা, আমি আসলে খুব বেশি ডিজিটাল মানুষ না, যেটা বাস্তব কথা, খুব বেশি অ্যাক্টিভ না, আমি খুব কমই অ্যাক্টিভ থাকি। হয়তো পার্সোনাল কিছু ঘটনা এখানে ওখানে ঘুরতে ঘুরতে গেলাম, সেটা আপলোড করি, আর পেজে পড়াশোনা রিলেটেড কথা বলি, যেমন আমাদের সাফল্যের পেজেও আমরা অনেক কিছু শেয়ার করি আপনাদের সাথে। তো এই জিনিসগুলোতে আমি আসলে অনেক পরে অ্যাড হয়েছি। আমরা কিন্তু পড়াশোনা করব না, আমরা আজকে গল্প করতে আসছি আপনাদের সাথে, ঈদ মোবারক জানাইতে আসছি, আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছি। আজকে কোনো পড়াশোনা নাই, শুধু গল্প হবে। তো যারা যারা গল্প করতে ইচ্ছুক তারা থাকবেন, তারা আমার সাথে গল্প করবেন আজকে। তো এই যে এই জিনিসটা, তো ওটাই বললাম যে যখন আমরা ধরেন পড়াশোনা করছি, আমি কোথায় ছিলাম যেন, বলতে বলতে দেখছেন ভুলে যাচ্ছে, অন্য বিষয় চলে গেলে। আমার ভার্সিটির কথা বলছিলাম। ভার্সিটিতে তখন কিন্তু এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছিল না, এই কারণে সব পড়াশোনা আমার পার্সোনালি বই ভিত্তিক ছিল। পড়াশোনাটা বই ওরিয়েন্টেড ছিল, বই পড়তাম বেশি, বই দাগাইতাম, বই পড়তাম। বইয়ের এত সফট কপিও ছিল না, পিডিএফ সেকশনও ছিল না। আজকে 12 বছর আগের কথা চিন্তা করেন আপনি, 10 বছর আগের। আমি যখন চাকরির প্রস্তুতি শুরু করি 2014 সাল থেকে, 13 শেষের দিক থেকে, 13 শেষের দিক মানে দেখেন এখন থেকে 13-14 বছর আগে এত কিন্তু টেকনোলজিক্যাল কিছু ছিল না। তো এই জিনিসটা আসলে এখন যতটা অ্যাডভান্স হয়েছে, আপনারা যদি এই জিনিসটাকে প্রপার কাজে লাগান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই উপকার হবে, এবং অবশ্যই এই জিনিসটাই আপনাকে, আপনার যদি সদিচ্ছা থাকে, আপনাকে নিয়ে যাবে অনেক দূর। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন সব সময়। আমরা যে মোবাইল ডিভাইস বা ল্যাপটপ বলেন বা পিসি বলেন, এটা যে আমরা শুধু মুভি দেখার জন্য, আমরা তখন কি করতাম, একটা মুভি দেখতাম, আড্ডা দিতাম, গান শুনতাম, এগুলার জন্য এই জিনিসটা। তখন তো এই মোবাইলও ছিল না, আমার এত অ্যাডভান্স টেকনোলজির মোবাইলও ছিল না, যেগুলো ছিল অনেক দাম বেশি ছিল, সুতরাং কিনতে পারতাম না। তো একটা কম্পিউটার ছিল আমার, কম্পিউটার নিছিলাম 2011 সালের দিকে। তো সেই কম্পিউটারেই সব কাজ করতাম, একটু খোঁজাখুঁজি করতাম, একটু পড়াশোনা করতাম, মুভি দেখতাম, এইগুলো কম্পিউটারে করতাম। এখন তো সব হাতের মুঠোয় চলে আসছে, আমি হাত থেকেই সব কিছু করতে পারছি। মোবাইল ডিভাইসে হাত থেকে আমি চাকরির আবেদন করতে পারছি, আমি যে কোনো জিনিস সার্চ করে বের করতে পারছি। এখন যে এআই চলে আসছে, যে গত 2 বছর হলো চ্যাট জিপিটি থেকে শুরু করে, চ্যাট জিপিটি, জেমিনাই, ডিপসিক, এই যে এআই গুলো আসছে, এই এআই গুলো কিভাবে ব্যবহার করে আমরা কাজে লাগাচ্ছি। তো এই জিনিসটা আসলে আমাদের প্রপার ইউজটা যদি হয় তাহলে সবার জন্যই উপকার হবে। আমরা যদি ইউজ করতে পারি, আমাদের ক্যারিয়ারটা খুব সুন্দর গুছিয়ে নিতে পারবো আমরা। আচ্ছা, দেখি একটু মেহেদি হাসান ঈদ মোবারক দিয়েছে, রুনা মাগুরা থেকে বলছেন, তারপর হচ্ছে মরিয়ম, আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আচ্ছা, কে কোথা থেকে বলছেন মেসেজ করেন, আমরা একটু আলাপ করব। হ্যাঁ, আলাপ করার জন্যই আজকে এসেছি। তো পড়াশোনা করব না, কিন্তু পড়াশোনা নিয়ে কথা বলবো অবশ্যই, কারণ আপনারা পড়াশোনা রিলেটেড পেজে আমার লাইভ দেখছেন, সুতরাং পড়াশোনা নিয়ে কথা বলবো। তো ঈদ পরবর্তী পড়াশোনা আমার টপিক এখন। ঈদের পরে আশা করি আপনারা এখনো পড়াশোনা শুরু করেননি। আমি তো কোনোদিন করতাম না ভাই, ঈদের পরে পড়াশোনা এত তাড়াতাড়ি কিভাবে শুরু করি, কিন্তু শুরু করতে হবে, আজ হোক কাল হোক শুরু করতে হবে। কিভাবে করব, সামনে
অনেক চাকরির পরীক্ষা আছে, সামনে বিসিএস প্রিলিমিনারি আছে, সামনে বিসিএস রিটেন আছে, সামনে অনেক জবের পরীক্ষা আছে, 11 থেকে 20 গ্রেডের বিভিন্ন জবের পরীক্ষা আছে। সেই জবের পরীক্ষাগুলো প্রিপারেশন আমরা কিভাবে নেব, কিভাবে পড়াশোনা করলে এই ঈদ পরবর্তী যে 3 মাস আছে বিসিএস প্রিলিমিনারির জন্য, সেই প্রিলিমিনারির জন্য কিভাবে এই 3 মাসকে কাজে লাগালে আপনি পড়াশোনা করতে পারবেন, সেই জিনিসটা নিয়ে আলাপ করব আপনাদের সাথে। ঠিক আছে, একটু মেসেজ পড়ি। আচ্ছা, রিপন একটা মেসেজ দিয়েছে, বড় সড়ো মেসেজ। স্যার আপনাদের কোর্সগুলো অনেক ভালো, এখন অফলাইন আচ্ছা একটু মেসেজটা এই পারেটা হ্যাঁ, আপনাদের কোর্সগুলো অনেক ভালো, এখানে অফলাইন একটা ভাব আছে যেটা আমাদের জন্য অসম্ভব ছিল আপনাদের মতো স্যার পাওয়া। আচ্ছা, না অনেক অনেক আমাদের উদ্দেশ্যই এটা ছিল ভাইয়া আমাদের। তারপরে লিখেছে রাজবাড়ি থেকে জিহাদ। আচ্ছা, মেসেজটা শেষ করি। জামাল উদ্দিন, না স্যার আমি শুরু করেছি। আচ্ছা, ওরে বাপরে বাপ, জামাল পড়াশোনা শুরু করেছেন, আপনার সাথে আলাপ আছে পরে। তারপরে হচ্ছে নাহিদ হাসান, ঈদ মোবারক স্যার, বরিশাল থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপরে হচ্ছে তানজিলা সুলতান, আসসালামু আলাইকুম স্যার, নওগাঁ থেকে। স্যার বাগেরহাট থেকে। আচ্ছা, আর এখানে মৃন্ময় মন্ডল তুষার, মন বসে না পড়ার টেবিলে স্যার, কিভাবে পড়ার টেবিলে বেশি সময় বসতে পারি? স্যার আপনার পড়ার টেবিলে বসার টাইম পার হয়ে গেছে, আপনার আর পড়ার টেবিলে বসার দরকার নাই। আপনি এখন এক কাজ করেন, আপনি আপনি আমাদের এখানে চলে আসেন, আপনি এখানে এসে ক্লাস নেন আমাদের সামনে লাইভে, আপনি আসেন, আপনাকে লাইভে চাই স্যার। একটু যারা জানে না একটু বলি, মৃন্ময় স্যার আমাদের কিন্তু 40-এর তথ্য ক্যাডার, তার দুষ্টামি করতেছে। আচ্ছা আচ্ছা, ইয়ার মেসেজটা একটু দেখি, যে শুরুতে যেটা পার হয়ে গেল, ওনার মেসেজটা জবাব দিতে পারলাম না। হ্যাঁ, ওই যে নিচে একটু নিচে, হ্যাঁ হ্যাঁ, ওই যে অফলাইনের ব্যাপারটা, হ্যাঁ অফলাইনের ব্যাপারটা এইটাই ছিল ভাই। আসলে আমাদের উদ্দেশ্য ছিল এইটাই, যে আমাদের যে পেইড কোর্সগুলোতে যেগুলো ক্লাস হয় এগুলো সব জুম ভিত্তিক হয়, এবং আমাদের সকল টিচাররাই ক্লাসগুলো যখন আমরা নেই বা ক্লাসগুলো যখন আমরা আপনাদের সাথে কথা বলি, আমরা সবাই আমাদের বলা আছে বা আমরা নিজেদের মধ্যেও আলাপ করি যে যত বেশি আপনাদের সাথে ইন্টারাকশন করা যায়, যত বেশি আপনাদের মতামত নিয়ে কথা বলা যায়। এখন আমাদের কোনো ক্লাসে, কোনো পেইড কোর্সে বলেন বা এখানে তো ফেসবুক লাইভের কারণে আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার যতগুলো ক্লাস আমি নেই, আমার পার্সোনাল প্রত্যেকটা ক্লাসে সবসময় আমি বলি যে কথা বলবেন এবং আপনারা কথা বলেন। আমি জিজ্ঞেস করি, আমি কিন্তু একটু সেকেলে টাইপের মাস্টার, আমি পড়া ধরি, একটু সেকেলে টাইপের কথাবার্তা বলে আমি পড়া ধরি। আপনি জুম লাইভ অন করে দিয়ে ঘুম দিবেন, আমি এখানে বক বক করে যাব, এটা হবে না ভাই। আপনার আমার সাথে কথা বলতে হবে, আপনার আমার সাথে গল্প করতে হবে। আপনার পড়া আমি আদায় করে নিব, আপনাকে যে জিনিসটা বলবো সেই জিনিসটা আপনার বুঝতে হবে, সেই জিনিসটা আপনাকে আমি বোঝাই তারপরে ছাড়বো। এই জিনিসটা আমার এবং আমাদের সবার এই জিনিসটা চেষ্টা থাকে। এই কারণে আপনি বলছেন যে একটু অফলাইন মোড থাকে, কারণ আপনি কথা বলছেন না সারা ক্লাসে, একটু ঘুম ঘুম ভাব চলে আসতেছে, বা অন করে দিয়ে অডিও অন করে দিয়ে আপনি অন্য কাজ করছেন, এটা করতে দিব না ভাই, এটা আমি করতে দেই না আমার ক্লাসে পার্সোনালি, এবং আমার সব স্যাররাই সেভাবেই অ্যাক্টিভ থাকে। তো আমরা তখন চেষ্টা করি যে আপনাদের সাথে ইন্টারাকশন করতে, কথা বলতে, এই জন্য একটা অফলাইন মোড চলে আসে। ফেসবুক লাইভে তো যেহেতু আপনারা কথা বলতে পারছেন না, মেসেজ করতে হচ্ছে, এখানে একটু ল্যাথার্জিক ভাব চলে আসে আমাদের। এই জন্য আমাদের কোনো পেইড কোর্সের ক্লাস আপনার ফেসবুকে হয় না, আমাদের সবগুলো হচ্ছে জুম লাইভে হয়, এবং আপনাদের সাথে আমরা কথোপকথন করি। আপনাদের ভিডিও সামনে থাকে, আপনাদেরকে আমরা দেখতেও পাই, আপনারাও আমাদেরকে দেখতে পান, একদম অফলাইন ক্লাসের মতো। সামনে ভিডিওতে ডিসপ্লেতে থাকে, আপনাদের চেহারাও যদি আপনারা ভিডিও অন করে রাখেন আমরা দেখতে পাই, আর আমাদের চেহারা তো দেখছেনই, সেভাবে আপনার সাথে আমার সাথে কথাবার্তা হচ্ছে। ঠিক আছে, একটু ভাই উপরে দেখেন, আর একটা ইয়া ছিল, এই যে এটাতে ফিরু স্যারের উপরের দিকে, একটু উপরে, এই যে রাজীব একটা মেসেজ করেছে, স্যার আমার ছোট ভাই ডিগ্রি 2য় বর্ষে পড়ে, পাশাপাশি সে একটা চাকরি করে সকাল 8টা থেকে রাত 10টা, কিন্তু সে আর পড়ালেখা করতে চায়, সে কি করবে এই বিষয়ে পরামর্শ দেন। এখানে থাক সমস্যা নেই,
খুব মজার সিচুয়েশন আছে। মজার সিচুয়েশন কি, যেহেতু ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছে আপনার ছোট ভাই, তো এখানে দুইটা ইস্যু আছে আসলে। এখন পারিবারিক প্রয়োজনীয়তা কতটুকু আপনার ছোট ভাইয়ের চাকরি করার, সেইটা ইম্পর্টেন্ট। আপনার ছোট ভাইয়ের এখন যে চাকরিটা করছে, আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি, সেই চাকরিটা আপনার পরিবারের জন্য কতটা প্রয়োজন, এই জিনিসটা আগে বুঝতে হবে যে এই চাকরিটা কি আপনার পরিবারের জন্য এসেনশিয়াল। যদি এসেনশিয়াল না হয় তাহলে আমি অবশ্যই বলবো যে রাত 10টা পর্যন্ত এই বয়সে ভাই চাকরি করার দরকার নাই। কারণ তার এর চেয়ে 1 বছর 2 বছর বা 3 বছর যদি সে কষ্ট করে পড়াশোনা চালিয়ে গিয়ে তারপরে চাকরিতে যেতে পারে, তাহলে কিন্তু এর চেয়ে অনেক বেশি স্যালারি পাবে, অনেক ভালো স্যালারি পাবে এবং আজীবন ক্যারিয়ারটা ভালো হবে, আজীবন ক্যারিয়ারটা ভালো হবে। এই জিনিসটা দেখেন যে তার যদি এখন চাকরি করা এসেনশিয়াল হয়ে থাকে আপনার পরিবারের জন্য, যে তার চাকরি না করলে আমার পরিবার চলছে না, এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে সেটা আলাদা ইস্যু। কিন্তু যদি সম্ভব হয় তার পড়াশোনাটা শেষ করার সুযোগ দেন, তাহলে তার জীবনটাও সুন্দরভাবে গুছিয়ে যাবে। ভাই পিরু স্যারের ইয়াটা মনে হয় নাই, পিরু স্যার ইয়াটা সামনে নিয়ে আসে, তার জীবনটাও গুছিয়ে যাবে, এই জিনিসটা দরকার। তো আমরা একটু টপিকে আসি, একটু বলি ঈদ পরবর্তী পড়াশোনা। ঈদ পরবর্তী আমরা এখন কি করবো, যে একজন ভাইয়া বলল যে পড়াশোনা শুরু করছি, ভাই নামটা এখন মেসেজ পিছনে হারাই গেছে, নামটা খুঁজতে পারছি না। আচ্ছা এইটা ওই যে হ্যাঁ 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 এর তো কথা বললাম। হ্যাঁ আচ্ছা, তারপর নিচে যান, নিচে এই যে জিহাদ, হ্যাঁ এই যে ঝর্ণা, ঝর্ণা জুবাইদুল। আচ্ছা স্যার, ফ্রি হ্যান্ড কিভাবে ইমপ্রুভ করব? স্যার ব্যাংক চাকরি করতে চাচ্ছি না, কিন্তু বাসা থেকে বলছে পরীক্ষা দাও, চাকরি করা পরে ভাবা যাবে, কিন্তু আমার ব্যাংক বা সুদভিত্তিক কোনো প্রতিষ্ঠানে আমার মনেই টানছে না, কি করব স্যার যদি পরামর্শ দিতেন। ভাইয়া পরীক্ষা দিতে তো দোষ নাই, পরীক্ষা দিতে তো দোষ নাই। আমি সব সময় বলি, সবাইকে বলি সব সময় একটা কথা, সেটা হচ্ছে যে আপনি যত রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স নেবেন পরীক্ষার হলে, তত আপনার পরীক্ষা ভীতিটা চলে যাবে, তত আপনার পরীক্ষা থেকে নিজেকে যে গুটিয়ে রাখা, যে ভয় পাওয়া, এই জিনিসটা চলে যাবে। এইটা খুব 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 কাজে লাগবে আপনার যেই পরীক্ষাটাকে আপনি টার্গেটে নিয়েছেন সেই পরীক্ষার ক্ষেত্রে। ধরেন আপনি ব্যাংক রিলেটেড জিনিসগুলো আপনার পছন্দ না, আপনি ব্যাংক রিলেটেড জিনিসগুলো চাচ্ছেন না, নো প্রবলেম, আপনি ব্যাংকের পরীক্ষাগুলো দিন, আপনি পরীক্ষার হলে যান। এই যে কিভাবে পরীক্ষা হলে যাচ্ছেন, পরীক্ষা ভীতি, পরীক্ষার হলে বসছেন, এক্সামিনার আসছে, আপনাকে শিট দিচ্ছে, আপনি শিট পূরণ করছেন, এই যে ভুল ভ্রান্তি হওয়ার একটা পসিবিলিটি, এই যে প্র্যাকটিস, মনে করেন যে পরীক্ষার হলে গিয়ে আপনি একটা মডেল টেস্ট দিয়ে আসছেন। আমি এই জিনিসটা চিন্তা করতাম, প্রথমের দিকে আমি কম পরীক্ষা দিয়েছি অনেক, কিন্তু যখন শেষের দিকে লেটার পার্ট অফ মাই অ্যাপ্লিক্যান্ট ক্যারিয়ার আর কি, অ্যাপ্লিক্যান্ট ক্যারিয়ারে যখন শেষের দিকে ছিলাম, সেই সময় আমি কিন্তু প্রচুর পরীক্ষা দিয়েছি ভাই, প্রচুর। আমি আমার লাইফে টোটাল প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি বিভিন্ন ব্যাংকে, এই সেই হাবিজাবি নিয়ে 50-60টা তো হবেই, মিনিমাম 50-60টা পরীক্ষা হবে। রাজশাহীতে যখন ছিলাম, রাজশাহী থেকে ঢাকা আসতাম, পরীক্ষা দিতাম, আবার ব্যাক করে চলে যাইতাম। তারপরে তো 2016 থেকে ঢাকাতেই পার্মানেন্ট সেটেল হয়ে গেলাম। 16 থেকে 18 আমি টানা, আমারও ব্যাংকে কখনো টার্গেট ছিল না এবং আমিও কখনো ব্যাংকে সিরিয়াসলি টার্গেট নেইনি, তারপরেও ব্যাংক পরীক্ষাগুলো দিতাম। যে 50-60টার কথা বললাম তার মধ্যে হয়তো 30টা ব্যাংকের পরীক্ষাই হবে, কিন্তু ব্যাংক কখনো সিরিয়াসলি নেইনি। কিন্তু এই ব্যাংকের যে পরীক্ষাগুলো, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সেন্টার ছিল, আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি, জায়গাগুলো চিনেছি, সেন্টারগুলো চিনেছি, পরীক্ষা ভীতিগুলো চলে গিয়েছে আমার, খুব কাজে দেয় এটা। এরপরে যখন আমি বিসিএস এর পরীক্ষা দিয়েছি, তখন আমার বিসিএস আপনার হচ্ছে তখন এই জিনিসটা কাজে লেগেছে। আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমার যখন 38 বিসিএস রিটেন ছিল, ঠিক তার 1 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের এডির রিটেন ছিল, আমার বাংলাদেশ ব্যাংকের এডির রিটেন ছিল। এবং মজার বিষয় কি, এটা ছিল হচ্ছে 2018 সালের কথা আমি বলছি, 2018 সালের কথা। তার আগেরটা মানে 17 সালে যে এডির পরীক্ষাটা হয়েছিল, ওটাতে কিন্তু আমি ভাইবা দিয়েছিলাম।
বাংলাদেশ ব্যাংকের এডিতে আমি ভাইবা দিয়েছিলাম, আমার চাকরি হয়নি। তো পরের বার যখন এডির পরীক্ষা আসে, প্রিলি পাস করেছি, রিটেন ছিল, কিন্তু আমার টার্গেট ছিল বিসিএস। এই কারণে আমি বাংলাদেশ ব্যাংকের এক সপ্তাহ, জাস্ট রিটেনের এক সপ্তাহ আগে ছিল এডির রিটেন। তো আমি মোটামুটি কোনোভাবে আমি এডির নিয়ে ফোকাস আমার ছিল না, ব্যাংক নিয়ে ফোকাস ছিল না। আমি তখন ফুল টার্গেটই করেছি বিসিএস নিয়ে। এই কারণে আমি যাইনি, কারণ আমার কথা ছিল যে আমি যদি একদিনও নষ্ট করি বিসিএস রিটেনের আগে, আমি পরীক্ষার হলে যাব, সারাদিন আমার সময় যাবে, আমি আসব, টায়ার্ড শরীর থাকবে, আমার রিটেনের যে পড়ার যে ফ্লোটা যাচ্ছে সেই পড়ার ফ্লোটা নষ্ট হবে। ফ্লোটা আমি নষ্ট করতে চাইনি। যেই পরীক্ষায় গত বছরই আমি ভাইবা দিয়ে আসছি, সেই পরীক্ষায় এবছর আমি রিটেন দেইনি। আরও এক্সাম্পল আর একটা দেই, সেটা হচ্ছে যে আমি 2018 সালেই আমি 36 বিসিএস নন ক্যাডার থেকে ডেপুটি জেলার রেকমেন্ডেশন পাই। তখনও জয়েন করিনি, রেকমেন্ডেশন পাই হচ্ছে ফেব্রুয়ারি মাসে, আর আমি জয়েন করি হচ্ছে নভেম্বর মাসে। মোটামুটি 8-9 মাস ছিল। তো রেকমেন্ডেশন পাওয়ার পরে ওই সময়, তার আগে তো আমি ব্যাংকের পরীক্ষা দিতাম টুকটাক, যদিও তখন আমাদের এই যে এখনকার মতো কম্বাইন্ড ব্যাংক পরীক্ষা হতো না, একটা সিঙ্গেল ব্যাংক হতো পরীক্ষা। তখন আমি কোনো কম্বাইন্ড ব্যাংক পরীক্ষা দিতে পারিনি আমার লাইফে। তো সিঙ্গেল ব্যাংক হতো, জন্য পোস্টও থাকতো কম, ওই জন্য চাকরি হয়নি। পোস্ট 100, 150, 50, 60টা করে পোস্ট থাকতো সর্বোচ্চ। তো এখন আপনার আমি যখন ডেপুটি জেলার রেকমেন্ডেশন পেলাম, তো রেকমেন্ডেশনের পরে আমার 3টা ব্যাংকে ভাইবা ছিল, 3টা ব্যাংকে। সোনালী অফিসার, জনতা, বলেই দেই, জনতা এক্সিকিউটিভ অফিসার এবং বিকেবি অফিসার, 3টা ব্যাংকে আমার ভাইবা ছিল। আমি ভাইবা দিতেই যাইনি। আমি ভাইবা দিতে যাইনি, হয়তো একটা চাকরি পাইলেও পাইতে পারতাম, হয়তো বা নাও পাইতে পারতাম, কিন্তু আমার মেন্টালিটিটা এরকম ছিল যে আমি নন ক্যাডার একটা জব পেয়েছি, পিএসসির একটা জব পেয়েছি, আমি পিএসসির জবটা করব, আমি ব্যাংকের দিকে যাব না। আমি ব্যাংকের সিনিয়র অফিসার, জনতা এক্সিকিউটিভ, ভাইবা দিতে যাইনি। বিকেবির অফিসার, ভাইবা দিতে যাইনি। আমি সোনালী অফিসার, ভাইবা দিতে যাইনি। কারণ ওইটাই ছিল যে আমি নন ক্যাডার রিলেটেড জব করতে রাজি আছি, ব্যাংকে আমার আগ্রহ ছিল না। এটা আপনার ম্যান টু ম্যান ভ্যারি করে জিনিসটা, আপনার মানসিকতা কি, আপনি কি করতে চান জীবনে, এই জিনিসটা ভ্যারি করে। তো এইটার কারণেই আসলে আমার উদ্দেশ্য এটা ছিল। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আপনার চিন্তা থাকে যে ব্যাংকে একটা ভালো চাকরি, ব্যাংকের ক্যারিয়ার কিন্তু খুবই ভালো ক্যারিয়ার ব্যাংকের। ইভেন আমাদের চেয়ে কিন্তু ব্যাংকের সিনিয়র অফিসাররা বেশি বেতন পায়, আপনি জানেন? আমরা বিসিএস ক্যাডার অফিসার, আমাদের চেয়ে ব্যাংকের সিনিয়র অফিসাররা বেশি বেতন পায়, সত্য কথা। প্রতিদিন তাদের 200 টাকা লাঞ্চ ভাতা আছে, প্রতিদিন, যে ওয়ার্কিং ডে 5 দিন থাকে সপ্তাহে, 5 দিন 200 টাকা করে লাঞ্চ ভাতা। তাহলে 5 দিন যদি 200 টাকা করে থাকে, তাহলে সপ্তাহে 5 দুগুণে কত বলেন? 1000, 4 সপ্তাহ 4000, প্রতি মাসে 4000 থেকে 5000 টাকা, 4000 টাকা এক্সট্রা, কমপক্ষে 4000 টাকা তারা এক্সট্রা পায়। একটা সিনিয়র স্কেলের সিনিয়র অফিসারের বেতন কত? ফার্স্ট ক্লাস অফিসারের মতোই তো বেতন, কিন্তু আমাদের চেয়ে 4000 টাকা মিনিমাম তারা স্টার্টিং থেকেই বেশি পায়, তারা কিন্তু বেতন বেশি পাচ্ছে। ইভেন সোনালী ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, রূপালী ব্যাংক বলেন, সকল গভর্নমেন্ট ব্যাংক কিন্তু এর শেষে একটা প্রফিটের ইনসেন্টিভ দেয়, বেসিকের ইনসেন্টিভ দেয়। কোনো ব্যাংক 2টা বেসিক দেয়, কোনো ব্যাংক 4টা বেসিক দেয়, বাংলাদেশ ব্যাংক তো 6টা না 7টা বেসিক দেয়। তাহলে ধরেন একটা ফার্স্ট ক্লাস অফিসার, সিনিয়র অফিসার ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকেরটা কথা বলি না, সোনালী ব্যাংকের কথাটা বলি, 4টার মতো মনে হয় বেসিক দেয় সোনালী ব্যাংকে। আমি যদি 22,000 টাকা স্কেলে জয়েন করি, তাহলে 4টা বেসিক মানে কি 88,000 টাকা। 88,000 টাকা বছর শেষে আপনি ফাও পাবেন, ফ্রি বোনাস। আমাদের তো সরকার 1 টাকাও বোনাস দেয় না, 1টা পয়সা বোনাস পাই না ভাই। বেতন আমাদের কি বেসিক, হাউস রেন্ট, থাকার কারণে 55% হাউস রেন্ট পাই, এবং 1500 টাকা মেডিকেল, এই হচ্ছে আমাদের বেতন। তারপরে যারা বেসরকারি চাকরি করে তারা ভাবে যে সরকারি কর্মকর্তাদের পে স্কেল দিলে, মহার্ঘ ভাতা দিলে দেশ পুরা রসাতলে চলে যাবে। আমাদের বেতন কত, এই জিনিসটা আমি একটু জানাইতে চাই। তো আমার এই জিনিসটা একটু মজার বিষয়, একটা জিনিস আমি কয়দিন থেকে শেয়ার করছি, সেটা হচ্ছে যে যারা এই বিষয়টা নিয়ে কথা বলে, সবার উচিত সরকারি চাকরিজীবীরা যে বেতন স্কেলে বেতন পায়
তাদেরকেও আমরা সে বেতন স্কেলে বেতন দিতে চাই। ভাই আসেন, আপনারা আমরা যে বেতন স্কেলে বেতন পাই আপনারাও সেই বেতন স্কেলে বেতন নেন। তারপরে দেখি মহার্ঘ ভাতা বা পে স্কেল এই জিনিসগুলো নিয়ে আপনাদের কি মতামত থাকে। ঢাকা শহরের মতো একটা জায়গায় এখন যে অফিসারটা জয়েন করবে সে 35,000 টাকা, ফার্স্ট ক্লাস অফিসার, বিসিএস ক্যাডার অফিসার, 34,000 সামথিং টাকা বেতন নিয়ে ঢাকা শহরে চাকরি শুরু করবে। 34,000 টাকা। ভাই ঢাকা শহরে একটা যদি 2 রুমের ফ্ল্যাট নিয়ে বাসা ভাড়া নিতে চান না, 20,000 টাকা বাসা ভাড়া লাগে। বলেন কিভাবে সম্ভব? 2015 সালে পে স্কেল হয়েছে। আপনারা একটু পে স্কেলের ইতিহাসটা ঘেটে দেখেন। 2015 সালে পে স্কেল হয়েছে, আজ 11 বছর হচ্ছে কোনো পে স্কেল হয়নি। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এত লম্বা সময় কোনো পে স্কেল না দিয়ে বাংলাদেশে চলেনি, হয়নি। এই প্রথম 11 বছর দেশের ইকোনমি এমনভাবে কলাপস করেছে এই গত সরকারের আমলে, যে এখন ফ্র্যাঙ্কলি বলতেই হচ্ছে যে গত 11 বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন স্কেল পায় না। 11 বছর। 2015 সালে যেই বিসিএস অফিসারটা বা যেই ফার্স্ট ক্লাস, আমি তো 11-20 গ্রেডের কর্মচারীদের কথা বাদই দিলাম ভাই, তারা তো মানবেতর জীবনযাপন করে, তারা তো মানবেতর জীবনযাপন করে, নুন পান্তা ছাড়া খাওয়ার মতো সিচুয়েশন নাই তাদের। আমি ফার্স্ট ক্লাস অফিসার ক্যাডার অফিসারদের কথা বলছি, আমি আমার কথা বলছি, আমাদের মতো অফিসারদের কথা বলছি। 2015 সালে যে বেতনে চাকরিতে যোগদান করছেন আমাদের সিনিয়ররা, আমাদের অগ্রজরা, আমি আমার জুনিয়ররা যারা এখন জয়েন করছে 2025 সালে 43 বিসিএস এর অফিসাররা জয়েন করলো 2025-এ, তারাও সেম বেতনে জয়েন করছে। 2015 সালে দ্রব্যমূল্য কিরকম ছিল? 2015 সালে মানুষের আয় উপার্জন কিরকম ছিল, তাদের ব্যয় কিরকম ছিল? 2025 সালে কি সেটা সম্ভব? 11 বছর পরে আপনি বলেন, আপনারা বলেন। তারপরও অনেক বেসরকারি চাকরিজীবী যারা 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা স্যালারি পায়, যাদের অফিস থেকে পার্সোনাল গাড়ি থাকে, হ্যাঁ, যারা এসি রুমে অফিস করে, যারা কর্পোরেট লাইফ লিড করে, প্রতি বছর 1-2টা ফরেন ট্যুর থাকে, তারা মন্তব্য করেন যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াইতে দেশের সব অর্থ শেষ হয়ে গেল। এই যে 5% যে বিশেষ সুবিধা দিচ্ছে, আমার বেতন কত বাড়ছে জানেন? অ্যাজ এ ক্যাডার অফিসার আমি বলছি, আমার বেতন বাড়ছে 1100 টাকা। 1100 টাকা। 1100 টাকা দিয়ে কি করবেন? 80-90 টাকা চাউলের কেজি, যেটা সবচেয়ে নিম্নমানের চাল, সেটার কেজি হচ্ছে 80 টাকা। কয় কেজি চাল হবে সবচেয়ে নিম্নমানেরটা 1100 টাকা দিয়ে? বলেন। এই জিনিসটা আসলে আর সবাই বলে যে সরকারি চাকরিজীবীরা হয়তোবা এই যে নিজেদের দায়িত্ব পালন করছে না, বা হ্যাঁ ভাই, কোন সেক্টরে খারাপ অবস্থা নাই, কোন সেক্টরে সমস্যা নাই, কোন সেক্টরে দুর্নীতি নাই, কোন সেক্টরে দেশে অধপতন নাই, আপনি আমাকে বলেন। সব সেক্টরেই আছে। কিন্তু যেই সরকারি কর্মকর্তারা একটু ভালোভাবে, একটু সৎভাবে জীবনযাপন করতে চায়, তাদের কি জীবনযাপন করার মতো সিচুয়েশন এখন রয়েছে? বলেন। সম্ভব? সম্ভব না। আমি অ্যাজ এ ক্যাডার অফিসার আমার সিচুয়েশনটা বলতেছি। 11 থেকে 20 গ্রেডের যারা নিম্ন পদস্থ কর্মচারী, তাদের কথা তো আমি বাদই দিলাম ভাই, বললামই তো প্রথমে, তারা মানবেতর জীবনযাপন করে, মানবেতর জীবনযাপন করে তারা। এইটা এখন সিচুয়েশন। তারপরেও আমরা সরকারি চাকরির জন্য চেষ্টা করি, সরকারি চাকরির জন্য আসি, কারণ একটাই, সেটা হচ্ছে যে জব সিকিউরিটি, জবের যে সিকিউরিটি। হ্যাঁ, আমি জানি আমার চাকরি যাবে না, কারণ আমার জবটা পার্মানেন্ট, আমার জবটা পার্মানেন্ট। আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ। আমি যখন চাকরিতে যোগদান করি, আমি স্ট্যাম্পে স্বাক্ষর করি, স্ট্যাম্পে লেখা থাকে আমি বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো, আমি আমার ডিউটি পালন করছি। আমার চাকরি আমি জানি ওভারনাইট যাবে না, দিনের বেলা চাকরি করে এসেছি, পরের দিন আমার চাকরি নাই, এই ধরনের ঘটনা কখনো ঘটবে না। জব সিকিউরিটি, যেই জিনিসটা করোনা আমাদেরকে আবার চোখ আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে যে বর্তমান জব মার্কেটের অবস্থাটা আসলে কি রকম। করোনার সময় আপনাদের প্রত্যেকের
যারা যারা এখন আমাদের সাথে লাইভে আছেন, প্রায় 40-50 জনের মতো লাইভে আছেন, প্রত্যেকের কত আত্মীয় স্বজন করোনার কারণে জব চলে গিয়েছে একটু বলেন তো? অনেক অনেক অনেকের করোনার কারণে জব চলে গিয়েছে। তো এইটা সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা, আমরা শুধুমাত্র এই জায়গা থেকে একটু সিকিউরড আছি যে আমাদের জবটা একটু পার্মানেন্ট আর কি। আমরা অ্যাটলিস্ট হয়তো পোলাও বিরিয়ানি না খাইতে পারলেও ডাল ভাত খেয়েও আমরা বউ বাচ্চারে পালতে পারবো, এতটুকু এনসিওরিটি আমাদের আছে। এই জিনিসটাই ভাইয়া। একটু মেসেজ দেখি, অনেক আবেগের কথা বলে ফেললাম, কিছু মনে করিয়েন না আবার। দেখি একটু মেসেজ দেখি। আচ্ছা, রুমা ইসলাম বলেছেন, স্যার প্রাইমারি সম্পর্কে কিছু বলবেন, কিভাবে প্রিপারেশন নিব? আচ্ছা রুমা, আমাদের প্রাইমারি সম্পর্কে তো অবশ্যই বলবো। প্রাইমারির প্রিপারেশনটা আসলে খুব অ্যাডভান্সড প্রিপারেশন লাগে না, খুবই বেসিক প্রিপারেশন লাগে। 4টা সাবজেক্টের উপর তো পরীক্ষা হয়, আপনারা জানেন, বাংলা, অঙ্ক, ইংরাজি এবং সাধারণ জ্ঞান। এই 4টা সাবজেক্টের আপনার বেসিক প্রিপারেশনটা আপনি নেবেন। যে কোনো গাইড বই নেবেন, যে কোনো গাইড বইয়ে আপনার প্রপার গাইডলাইন থাকবে। এবং আমাদের প্রাইমারি এনটিআরসির কম্বাইন্ড খুব সুন্দর, প্রাইমারি এবং এনটিআরসি মোটামুটি এই দুটার সিলেবাসটা কিন্তু প্রায় সেম জিনিস লাগে। বাংলা, অঙ্ক, ইংরাজি এবং সাধারণ জ্ঞান প্রাইমারিতেও সেম, এই 4টা টপিকে কিন্তু লাগে। তো আমাদের একটা খুব সুন্দর কোর্স আছে, আমরা কোর্স ডিজাইন করেছি। এখানে প্রাইমারি এবং এনটিআরসির যে সিলেবাসগুলো মিল আছে, সেই সিলেবাসগুলো নিয়ে আমরা নতুন ব্যাচ শুরু করেছি। সেই ব্যাচের লিঙ্ক আপনি অবশ্যই আপনাকে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, আপনি দেখতে পারবেন। তো ওইভাবে আপনি যদি একটু গুছিয়ে প্রস্তুতি নেন, আপনি যদি আমাদের সাথে যোগদান করেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি যোগদান নাও করেন, একটু গুছিয়ে এই 4টা টপিক নিয়ে আপনি প্রস্তুতি নেন, তাহলে দেখবেন যে একটা গাইড বই ফলো করেন, সিলেবাসটা ফলো করেন, দেখবেন যে খুব সুন্দর প্রস্তুতি হয়ে যাবে। আচ্ছা, আরো একটু উপরে ভাই দেখেন মেসেজ আছে। আচ্ছা, এই ঝর্ণা অনেক আগে বলেছিল, স্যার ফ্রি হ্যান্ড ইমপ্রুভ কিভাবে করব সরকারি ব্যাংক করতে। আচ্ছা, ও ব্যাংকের বিষয়টা আলাপ হয়েছে, ঝর্ণার সাথে আলাপ হয়েছে। আচ্ছা স্যার, আমি শুরু করেছি স্যার, খাদ্য অধিদপ্তরের জন্য কি পড়বো যদি একটু বলতেন। আচ্ছা ঝর্ণা না সরি, সাথী খাদ্য অধিদপ্তরের আমাদের 11 থেকে 20 গ্রেডের একটা ব্যাচ আছে, সেখানে আমরা খাদ্য অধিদপ্তরের ফুল সিলেবাস কভার করছি। আর যদি আপনি আমাদের সাথে যোগদান নাও করেন, আপনি যদি নিজে থেকে প্রস্তুতি নিতে চান, তাও আপনাকে বলবো যে আপনি প্রস্তুতিটা ওই যে সেম বাংলা, অঙ্ক, ইংরেজি, আপনার অঙ্ক এবং ইংরাজিটা আপনি ডেভেলপ করেন। এবং এই ডেভেলপটা আপনি কিভাবে করবেন, আপনি বিগত সালের প্রশ্নগুলো ফলো করেন। আপনি একটা জব সলিউশন নেন, একটা জব সলিউশন কিনেন, দেখেন বিগত সালে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার চাকরির যেই প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো সমাধান করেন, সেই প্রশ্নগুলো ভালো করে পড়েন। তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে কি কি প্রশ্ন থাকে চাকরির পরীক্ষায়। সেই প্রশ্নগুলো আপনি যখন পড়বেন, আপনার অটোমেটিক কিন্তু খুবই সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে। তো আপনি এই প্রস্তুতিটা নেওয়ার আগে অবশ্যই আগে একটা জব সলিউশন কিনেন, যে কোনো জব সলিউশন, ভালো একটা প্রকাশনীর একটা জব সলিউশন কিনেন, যে জব সলিউশনে এনাফ তথ্য আছে। সেই জব সলিউশন কিনে আপনি বিগত সালের যে নন ক্যাডারের প্রশ্নগুলো আছে বিভিন্ন পিএসসির বা অন্যান্য মন্ত্রণালয়ের, সেই নন ক্যাডারের প্রশ্নগুলো আপনি পড়াশোনা করেন, দেখবেন যে অনেকটা আপনি কভার করবেন। তারপরে দেখেন যখন এই প্রশ্নগুলো পড়বেন, আমি 11 থেকে 20 গ্রেডের সবার জন্যই বলছি, যখন প্রশ্নগুলো পড়বেন তখন আপনি খেয়াল করবেন যে কোন সাইডটাতে আপনি একটু দুর্বল আছেন। আপনি কি ইংলিশে একটু উইক আছেন, আপনি কি ম্যাথে একটু উইক আছেন, আপনি কি বাংলায় একটু উইক আছেন, না সাধারণ জ্ঞানে উইক আছেন। আপনি যখন প্রশ্ন পড়বেন আপনি নিজেই বুঝতে পারবেন, তখন সেই স্পেসিফিক সাবজেক্টটাকে আপনি ফোকাস করে আপনি পড়াশোনা করবেন। তাহলে দেখবেন আপনার এই যে জবের যে প্রস্তুতিটা, খুব সুন্দর প্রস্তুতিটা আপনার হয়ে যাবে। আপনার জবের প্রস্তুতিটা খুব সুন্দর প্রস্তুতি হয়ে যাবে। তো এইটা খুব প্রয়োজন আপনার জবের প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য, একটা জব সলিউশন। আচ্ছা, ঝর্ণা আবার লিখেছে, স্যার ইংরেজিতে ফ্রি হ্যান্ড ইমপ্রুভ করবো কিভাবে, পরামর্শ দেবেন। আচ্ছা ঝর্ণা, হ্যাঁ ফ্রি হ্যান্ডের কথা বলছি। ঝর্ণা, ফ্রি হ্যান্ড প্রস্তুতির জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং প্রস্তুতির জন্য যেই জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু কষ্ট হবে। সেটা হচ্ছে যে আপনি প্রথমে যে কোনো টপিকের উপরে 100 ওয়ার্ড বলেন, 200 ওয়ার্ড বলেন, বা মানে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা
আপনি বাংলায় লিখেন, আপনি বাংলায় লিখেন, আপনি 2 পৃষ্ঠা বাংলায় লিখেন যে কোনো টপিকের উপরে। ধরেন এই যে বাজেট 2025-26 অর্থ বছরের যে বাজেটটা, বাজেটের উপরে আপনি ফ্রি হ্যান্ড একটা এসে লিখবেন বা প্যারাগ্রাফ লিখবেন। আপনি বাজেটটা নিয়ে 2 পৃষ্ঠা বাংলায় লিখেন ফ্রি হ্যান্ড। কিভাবে আপনি সাজায় লিখবেন, সূচনা কিভাবে করবেন, মিডিল ওই যেটা লিখছেন সেই রাইটিংটার মিডিল অংশ কিভাবে লিখবেন, কনক্লুশন কিভাবে দিবেন, উপসংহার কিভাবে দিবেন, সাজিয়ে আপনি 2 পৃষ্ঠা লিখুন। তারপরে সেইটাকে আপনি অনুবাদ করুন ইংলিশে। দেখেন আপনার অনুবাদটা ঠিক হচ্ছে কিনা, দেখেন আপনার রাইটিংটা অর্থবহ হচ্ছে কিনা, তারপরে অনুবাদ করুন। আপনি ডিকশনারি সহায়তা নেন, প্রথমে আপনি ডিকশনারি নেন, আপনি ভোকাবুলারি সহায়তা নেন, আপনি সহায়তা নিয়ে আপনি অনুবাদ করুন। তাহলে দেখবেন যে আপনি বাংলা কিভাবে চিন্তা করছেন, ইংলিশটা যখন অনুবাদ করবেন, অনুবাদ করার পর ইংলিশটা পড়বেন, আপনার ইংলিশটা ওইভাবে ধীরে ধীরে একটু চিন্তা করা শুরু করেন। এভাবে যদি আপনি 1 মাস 1.5 মাস প্র্যাকটিস করেন, বাংলায় 2 পৃষ্ঠা লিখছেন, তারপর সেটা ইংরেজিতে অনুবাদ করছেন, 1 মাস পরে আপনি চেষ্টা করেন যে কোনো একটা টপিক নিয়ে 1 পৃষ্ঠা প্রথমে ইংলিশে লিখুন। ঠিক সেম ভাবে স্টার্টিং কিভাবে দিচ্ছেন, মিডিল অংশটা কিভাবে দিচ্ছেন এবং কনক্লুশন কিভাবে দিচ্ছেন, এইভাবে ধীরে 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 দেখবেন আপনার প্রস্তুতিটা কভার হয়ে যাবে, আপনার সুন্দর লেখাটা চলে আসবে, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করবে। ঠিক আছে, এইভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করতে পারবো। তো আচ্ছা, একটু আমি একটু অপারেট করতে হচ্ছে, সরি, মেসেজটা একটু দেখি। আচ্ছা, ও নাজমুল একটা মেসেজ দিয়েছিল যে স্যার এক্সাম কোনো ব্যাচ চালু হবে কি? হ্যাঁ ভাইয়া, আমাদের এক্সাম ব্যাচ একটা খুব রিসেন্ট বিসিএস 847 বিসিএস কে টার্গেট করে আমাদের এক্সাম ব্যাচ একটা চালু হচ্ছে এই যে 15 তারিখ থেকে, এখন অ্যাডও চলছে, আপনি দেখতে পারেন। আর যে আমাদের যে রানিং ব্যাচগুলো আছে, এক্সাম ব্যাচও আছে, চালু হচ্ছে রিসেন্ট, খুবই রিসেন্ট 3টা ব্যাচ চলছে, এটা 4th ব্যাচ চলছে আমাদের 47 এক্সাম ব্যাচ নিয়ে। আপনি যে কোনো বিষয়ে আপনাদের যদি আমাদের একাডেমির কোনো কোর্স সম্পর্কে জানার থাকে, আপনি প্লিজ আমাদের হটলাইন নাম্বার 24 ঘন্টা ওপেন, আমাদের হটলাইন নাম্বারে ফোন দেন। তারপরে দেখে রাতের বেলাতে একটু প্রবলেম হয়, আপনারাও জানেন, আপনাদের রাতে ফোন দিলে একটু বিরক্ত হন। আমাদের ক্ষেত্রেও দেখা যায় যারা কল সেন্টারে আছে, আমাদের যে সেলস টিম আছে, তারাও রাতের বেলা একটু চেষ্টা করুন তার তো পক্ষে অ্যাভয়েড করার, দিনের বেলা ফোন দিলে ভালো হয়। তো ফোন দিয়ে আপনারা জানতে পারবেন আমাদের কি কি ব্যাচ চলমান আছে, আপনি সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে বলে দিবে যে এই এই ব্যাচ আছে, এই এই বিষয় আছে, কি কি কোর্সে আপনারা এখন ভর্তি হতে পারবেন, কোন কোর্সটা আপনার জন্য লাভজনক হবে। আমাদের উদ্দেশ্য কিন্তু এইটা না যে আপনি ফোন দিয়েছেন আপনাকে ভর্তি হতেই হবে, তা না। আপনি ফোন দিলে যে আপনাকে ভর্তি হতেই হবে তা কিন্তু না, আপনি জানার জন্যই ফোন দেন, আপনি জানার জন্যই আমাদের হটলাইন নাম্বারে ফোন দেন। দেখেন পেজে হটলাইন নাম্বার আছে, সাফল্য একাডেমির পেজে দেখেন হটলাইন নাম্বার আছে, আপনি জানেন, আপনি কথা বলেন আমাদের কল ইয়ার সাথে, আমাদের সেলস টিমের সাথে আপনি কথা বলেন, তারা ডিটেলস আপনাকে জানাবে এই 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 কোর্স আছে, তারা পরামর্শও দিবে আপনার জন্য কোনটা ভালো হবে যদি আপনি করতে চান। ধরেন আপনার টার্গেট হচ্ছে প্রাইমারি, আপনার টার্গেট নিবন্ধন এক্সাম, তাহলে নিবন্ধন প্রাইমারির কোনো কোর্স আছে কিনা, সেটা কি শুরু হয়েছে কিনা, বা কয়দিন পরে শুরু হবে, বা এখন কোন কোর্স চলমান আছে, কিভাবে চলমান আছে, সেই কোর্সগুলোতে আপনি কিভাবে ভর্তি হতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে সুন্দর করে বলে দেবে। তো এই জিনিসটা আপনি একটু চেষ্টা করবেন, ঠিক আছে, একটু জিজ্ঞেস করবেন, তাহলে সেই বিষয়গুলো আপনি ব্যাখ্যা পাবেন। আচ্ছা, একটু এদিকে দেখেন, কয়েকটা মেসেজ আছে সাফল্য একাডেমির পেজের নিচে নিচে নিচে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, রাকিবুল টি শার্ট, হ্যাঁ, এই টি শার্টের ইতিহাস আছে, এটা হচ্ছে আমার বাপের টি শার্ট। গত ঈদে আব্বারে কিনে দিছিলাম আমি এই টি শার্টটা, আব্বা কয় যে আমি এখন গেঞ্জি টেঞ্জি পরি না, তুই নে, আমার অবশ্য কিনে দেওয়ার উদ্দেশ্য এটা, বাবা আবার আমারই দেয়, আমি জানি, বাপের জিনিস আমি আবার ফেরত নিয়ে নিছি, আব্বার টি শার্ট আমি কিনে দিছি, আমি কিনে দিয়ে আবার বাপ আমারে দিয়ে দিছে, সুতরাং এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে টি শার্টের মাঝে যায় এটা, ঠিক আছে। তো আমরা একটু ঈদ পরবর্তী পড়াশোনা নিয়ে আলাপ করতে অনেক কথা বলে ফেলতেছি, একটু দেখি
47 বিসিএস সেপ্টেম্বরের 19 তারিখ, 19 তারিখ না ভাই, সেপ্টেম্বর 19, 47 সেপ্টেম্বরের 19 তারিখে। এখন এই সামনে যে আমাদের 3 মাস আছে, মোটামুটি মোরলেস 3 মান্থ আছে, এই 3 মাসটা আমি কিভাবে কাজে লাগাবো, লাগালে আমার প্রস্তুতিটা হবে। একদম বেসিক থেকে বলি, আপনার কোনো পড়াশোনা নাই, মেনে নিলাম এতদিন আপনি কিচ্ছু করেননি, আপনি এখন শুরু করবেন, তাও সম্ভব। কিভাবে সম্ভব? আপনি কিভাবে পড়বেন? আপনি পড়বেন সবার আগে এই 3 মাসের 1 মাস জব সলিউশন। আমি যেটা করতাম, আপনি জব সলিউশন ভাজা ভাজা করে ফেলেন, একেবারে 1 মাসে ভাজা ভাজা করে ফেলেন। যেহেতু আপনি আগে কোনোদিন পড়েন নাই, সুতরাং ভাই আপনাকে 10-12 ঘন্টা সময় দিতে হবে পড়াশোনার পিছনে। যেহেতু আপনি পড়াশোনা করেন নাই, তার মানে আপনি ধরেন কিছুই করেন না, আপনি ফ্রি বসে আছেন, সুতরাং আপনাকে 10-12 ঘন্টা সময় দিতে হবে। এর কোনো অল্টারনেট নাই 3 মাসে প্রস্তুতিতে চাকরি পাইতে গেলে। আপনি জব সলিউশন ভাজা ভাজা করে ফেলেন প্রথম 1 মাস। ভাজা ভাজা করতে করতে আপনি বুঝবেন যে কোন পার্টে আপনার দুর্বলতা আছে। আপনার কি ম্যাথে সমস্যা, আপনার কি ইংলিশে সমস্যা, আপনার কি বাংলায় সমস্যা। তারপরে সেই পার্টের পরের 1 মাস আপনি বই পড়বেন। বই পড়বেন প্রতি 7 দিনে 2টা করে সাবজেক্ট শেষ করতে হবে। তখন আপনার 8 দিনে কি, আপনার ম্যাথ 1 সপ্তাহ ম্যাথ পড়বেন, 1 সপ্তাহ ইংলিশ পড়বেন, আর বাকিগুলো বাকি 2 সপ্তাহ মিলে আপনি পড়বেন। 1 মাস গেল। প্রথম 1 মাস আপনার জব সলিউশনে সকল সাবজেক্টের বিগত সালের প্রশ্নগুলো কিন্তু কভার হচ্ছে। শুধু বিসিএস এর প্রশ্ন না, অন্যান্য নন ক্যাডার প্রশ্ন। বিসিএস এর তো আপনি সেই 10ম বিসিএস থেকে 46 বিসিএস সব পড়তে হবে। বললাম না 10-12 ঘন্টা পড়তে হবে ভাই, ভাজা ভাজা করতে হবে একেবারে আপনার। তারপরে পরের 1 মাসে আপনি কোন সাবজেক্টে দুর্বল সেই সাবজেক্টটা কভার করবেন, এবং নেক্সট 1 মাস, থার্ড 1 মাস, তৃতীয় যেই মাসটা থাকবে সেই মাসে আপনার ফুল যেই গত 2 মাসে পড়েছেন সেটার রিভিশন। আর কোনো কথা নেই। আপনি গত 2 মাসে যে যে বই পড়েছেন, যে যে জায়গায় পড়াশোনা করেছেন, যেটা যেটা দাগিয়ে পড়েছেন, লাস্ট মাসে সেই জিনিসটা আপনি রিভিশন দিবেন। শেষ, আর কিছু করতে হবে না। আপনি যদি প্রপার 10 থেকে 12 ঘন্টা সময় দিয়ে 3 মাসে এইভাবে প্রস্তুতি নিতে পারেন, তারপরে যদি না টেকেন প্রিলিমিনারি, তখন আমরা এসে ধরেন যে ভাইয়া আপনি এইভাবে বলছেন, আমি এইভাবেই 3 মাস পড়েছি, কিন্তু আমি প্রিলিমিনারি টিকি নাই। আমি এটাও বলতেছি না যে আপনি আমাদের কোর্সে ভর্তি হন। আপনাকে আমি ফুল আপনার যে স্ট্র্যাটেজি হওয়া উচিত এই সময়, এই 3 মাসে স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি। এই স্ট্র্যাটেজিটা পড়বেন। আবার আমি বলি, যারা শোনেননি আবার বলি, প্রথম 1 মাস আপনি জব সলিউশন পড়বেন, বিগত সালের সকল প্রশ্ন ব্যাখ্যা সহ বুঝে এই 1 মাস পড়তে হবে। একদম ভাজা ভাজা করতে হবে ভাই, এটা একটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, সেকেন্ড মান্থে এই 1 মাসে যে জব সলিউশনটা পড়েছেন, সেই জব সলিউশনে আপনার কোন কোন জায়গায় মনে হয়েছে দুর্বলতা, কোন সাবজেক্টটা মনে হয়েছে দুর্বল, সেই সাবজেক্টটা বেশি ফোকাস করে 4 সপ্তাহে মানে 1 মাসে আপনি ফুল সাবজেক্টগুলো বই পড়বেন। এবং থার্ড মান্থে এই যে 1 মাসে যে বই পড়েছেন প্লাস গত মাসে যে জব সলিউশন পড়েছেন, সবগুলো থার্ড মান্থে আপনি রিভিশন দিবেন। আপনি 10 থেকে 12 ঘন্টা সময় দেন প্রতি মাসে, মনোযোগের সাথে। শুধু টেবিলে বসে থাকলে হবে না, প্রপার 12 ঘন্টা পড়াশোনা করতে হবে, ব্রেন ফ্রেশ রেখে, এর মাঝে গ্যাপ দিয়ে দিয়ে, রেস্ট নিয়ে নিয়ে, যাতে ব্রেনটা চালু থাকে, ব্রেনটা সতেজ থাকে। এর মাঝে খাবেন, এর মাঝে চা খাবেন, এর মাঝে নাস্তা করবেন, এর মাঝে একটু হাঁটাহাঁটি করবেন, এর মাঝে একটু আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাই নেবেন, যাতে ব্রেনটা আপনার সতেজ থাকে। এইভাবে সতেজ রেখে প্রপার ওয়েতে আপনি 3 মাস পড়াশোনা করেন। তারপরে যদি বিসিএস প্রিলিমিনারি আপনি না টেকেন, আপনি আমরা এসে ধরেন। আর এইটা ভাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিকজ আমি হয়তোবা ছোটখাটো মানুষ, বেশি না, গোটা 5 প্রিলিমিনারি পাস করছি। গোটা 5, 35, 36, 37, 38, 40 টানা বিসিএস 5টা প্রিলিমিনারি পাশের অভিজ্ঞতা আমার আছে। আমি টানা 5টা বিসিএস প্রিলিমিনারি পাশের অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছি। এটা যদি এমন কেউ আপনাকে বলতো যে জীবনে কোনোদিন প্রিলিমিনারি পাস করেনি, তাইলে মনে করতেন হ্যাঁ তুই তো বেটা নিজেই কোনোদিন করস নাই, তুই আমারে কি জ্ঞান দিস, তাই না? আমার ভাই 5টা বিসিএস প্রিলিমিনারি পাশের অভিজ্ঞতা আছে টানা।
তারপরে 38-এ চাকরি পেয়েছি, 40-এ আর রিটেনও দেইনি, আমি 40-এ প্রিলি পাস করার পর আমি আর রিটেন দেইনি, আর তারপরে তো ভাই চাকরিতে ঢুকে গেলাম, ক্যাডার হয়ে গেছি, চাকরিতে ঢুকে গেছি। তো এই 5টা প্রিলিমিনারি পাশের অভিজ্ঞতা থেকে আপনাকে আমি বলছি, আপনি যদি প্রিলিমিনারি পাস করতে চান এই প্রপার ওয়েটা ফলো করুন, এই প্রপার ওয়েতে কাজ করুন, দেখবেন অবশ্যই 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 আপনি প্রিলিমিনারি পাস করবেন ইনশাল্লাহ, যদি আপনি টেকনিক্যালি পড়েন, টেকনিক্যালি সময়টা কাজে লাগান। ঠিক আছে? আচ্ছা, আরেকটু মেসেজ দেখি। আচ্ছা দেখি এখানে কি লিখেছে, এই যে এই পাশে সাফল্যর পেজে দেখেন উপরের দিকে কি নিয়ে আসছে। প্রাইমারিতে কত লোক নিবে, 10-12 হাজার, 44,000 কোনটি? এটা তো ভাই সার্কুলার ছাড়া বলা যাবে না ভাই, সার্কুলার যেভাবে দিবে সার্কুলারটা ছাড়া আসলে বলা যাচ্ছে না, সার্কুলারে বলে দিবে কত লোক নিবে। আচ্ছা তারপর নিচে দেখি, আসসালামু আলাইকুম স্যার, 11 থেকে 13 গ্রেডের রিটেন প্রিপারেশন নিয়ে কিছু বলেন প্লিজ। আচ্ছা 11 থেকে 13 গ্রেডের যে রিটেন প্রিপারেশন, এইটা কিন্তু মোরলেস ব্যাংকের সাথে অনেক মিল আছে। মজার বিষয়, ব্যাংকের রিটেন প্রিপারেশনের সাথে এটা অনেক মিল আছে। আপনার ম্যাথ, ইংরেজি অনুবাদ বলেন বা ইংরেজি একটু ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, একটা প্যারাগ্রাফ বা এসে এই টাইপের থাকে, সময়ের উপর ডিপেন্ড করে, আপনার 1 ঘন্টা হবে না 2 ঘন্টা হবে না 3 ঘন্টা হবে, সময়ের উপরে ডিপেন্ড করে, এক একটা রিটেন এক একভাবে হচ্ছে। ঠিক আছে? এর তো কোনো আসলে স্ট্যান্ডার্ড বিসিএস এর মতো বা ব্যাংকের মতো কোনো স্ট্যান্ডার্ড ফিক্সড নাই। এটা যদি মন্ত্রণালয়ের আন্ডারে হয়ে থাকে 11 থেকে 20 গ্রেডে, তাহলে মন্ত্রণালয় নিজের মতো করে নিবে, যদি এটা পিএসসির আন্ডারে হয়ে থাকে পিএসসি নিজের মতো করে নিবে। তো এটা আসলে ভ্যারি করে, এটা আসলে কম বেশি হয় যে এক একটা এক এক রকম। তবে ফোকাসটা থাকতে হবে আপনার অঙ্কের প্রতি, অঙ্ক করার প্রতি ফোকাস থাকতে হবে। আপনার ইংরেজি অনুবাদটা খুব ইম্পর্টেন্ট, অনুবাদটাতে ফোকাস রাখতে হবে, এবং ইংরেজি আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফ লিখতে বলতে পারে, এসে লিখতে বলতে পারে, স্টোরি রাইটিং বলতে পারে, এই জিনিসগুলো আপনার লেখাটা খুবই সুন্দর কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা আরেকটু উপরে জানতে হয়, এখানে আরো মেসেজ আসছে একটু উপরের দিকে। আচ্ছা প্রাইমারি, হ্যাঁ এটা নিচে নিচে। আচ্ছা স্যার, রিটেন নিয়ে ভয় কাজ করে, রিটেন কিভাবে ভালো করা যায় পরামর্শ দিন। রাকিব, কিসের রিটেন সেটা ইম্পর্টেন্ট, কিসের রিটেন? এক এক রিটেনের প্রস্তুতি এক এক রকম, একটু বলেন, মেসেজ করেন যে কোন রিটেনটা নিয়ে আপনি জানতে চাচ্ছেন। আচ্ছা একটু নিচে যান। স্যার আমাদের শিক্ষক নিবন্ধন কোর্সে আপনার ক্লাস আবার কবে আছে? আমি তো জানি না ভাইয়া কবে আছে, আসলে রুটিন যখন বলবে বা অথরিটি যেদিন আমাকে ক্লাস দেবে আমি সেই দিনই ক্লাস নেব, কোনো সমস্যা নাই। আচ্ছা তারপরে এদিকে, স্যার আমি নতুন করে শুরু করতে চাইছি, আমার পড়াশোনা খাতে 2 বছর সময় দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি কিভাবে শুরু করতে পারি পরামর্শ চাই, আমি নতুন করে শুরু করতে চেয়েছি। আচ্ছা 2 বছর অনেক সময় ভাইয়া, 2 বছর অনেক সময়। আপনি যদি 2 বছর প্রপারলি কাজে লাগান, আপনার অনেক ভালো প্রস্তুতি সম্ভব, অনেক ভালো প্রস্তুতি সম্ভব। আমি একটু বলি, আচ্ছা এই যে রাকিবুল বলেছে বিসিএস রিটেন, রাকিবুল আপনার সাথে আমি কথা বলবো, আপনাকে বলছি বিসিএসটা নিয়ে একটু ভাইয়ের প্রশ্নটা অ্যান্সার দিয়ে দিই। 2 বছর সময়টা ওই যে বললাম, 2 বছর যদি আপনার পড়াশোনার জন্য সময় থাকে, আপনি প্রথম যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে 4 মাস, প্রথম 4 মাস আপনি জব সলিউশন পড়বেন। আমরা আমাদের চাকরির প্রস্তুতিতে সবচেয়ে বড় যেই ভুলটা কি করি জানেন, আমরা জানি না যে আমাদের কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, না জেনে আমরা অনেক অপ্রয়োজনীয় বিষয় পড়ি, যেইটা আমাদের পড়ার ক্ষতির কারণ হয়ে যায়। অপ্রয়োজনীয় বিষয় পড়ি, অপ্রয়োজনীয় বিষয় জানি, এবং এই কারণে দেখা যায় যে আমরা সময়টা নষ্ট করে ফেলি। আমরা পড়ছি, প্রচুর পড়ছি, টেবিলেই বসে আছি, পড়াশোনা করছি, কিন্তু কাজের পড়াশোনা করছি না, অকাজের পড়াশোনা করতেছি আমরা। এই কারণে আমি সকল জব প্রত্যাশী ভাই ও বোনকে বলবো, আপনারা জবের প্রস্তুতি নিতে চাচ্ছেন, সবার আগে এই যে ভাইয়াটা বললো যে 2 বছর সময় আছে আমার হাতে, 2 বছর, ভাইয়ের নামটা একটু দেখিনি ভাই, একটু উপরে দেন তো। আহসান, সাদ আহসান সাবিত। আচ্ছা সাদ আহসান সাবিত ভাই, আমি বলি প্রথম 4 মাস আপনি, যেহেতু আপনার হাতে 2 বছর আছে, খুব সুন্দর, আপনার এখন যত সার্কুলার পাবেন সামনে আবেদন করবেন। 1 নাম্বার কাজ, যত সার্কুলার পাবেন আবেদন করবেন। কবে পরীক্ষা হবে, আপনার প্রস্তুতি কতটুকু, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি যত সার্কুলার পাবেন আবেদন করবেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, প্রথম 4 মাস দুনিয়ার কিচ্ছু দেখার দরকার নাই, আপনি ভালো প্রকাশনীর কমপক্ষে 2টা জব সলিউশন কিনবেন,
দুইটা ভালো প্রকাশনীর প্রফেসরস হইতে পারে, অনেক ভালো ভালো প্রকাশনীর আছে, আমি আর নাম না বলি, প্রফেসরস, ওরাকল, হ্যান যা অনেক কিছু আছে। আপনি একটু লাইব্রেরিতে যান, ভালো প্রকাশনী দুইটা জব সলিউশন কিনবেন, জব সলিউশন কিনে 2 মাস করে দুইটা জব সলিউশন আপনি পড়ে একদম ব্যাখ্যা সহ ভালোভাবে বুঝে পড়বেন। 2 মাস 4 মাস, অন্য কিছু হাত দেবেন না, কিচ্ছু না, কোনো বই পড়ার দরকার নাই, আর কোনো সাবজেক্ট পড়ার দরকার নাই, কোনো অঙ্ক করার দরকার নাই, কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নাই। আপনি 2-4 মাস আপনি ফুল জব সলিউশন ভালোভাবে বুঝে পড়বেন, আপনার প্রস্তুতি 50% শেষ, 50% শেষ। আর নেক্সট 50%-এর জন্য আপনার তারপরে দেখবেন কোন সাবজেক্টে আপনার দুর্বলতা। আপনি কি ইংলিশে সমস্যা হচ্ছে? সমস্যা হলে কোন অংশে সমস্যা হচ্ছে? গ্রামারে সমস্যা হচ্ছে, কি বলে ইংলিশ লিটারেচারে সমস্যা হচ্ছে, বাংলা গ্রামারে সমস্যা হচ্ছে, বাংলা লিটারেচারে সমস্যা হচ্ছে, ম্যাথের কি বীজগণিতের সমস্যা হচ্ছে, পাটিগণিতের সমস্যা হচ্ছে, সাধারণ জ্ঞান কোনটা, আন্তর্জাতিক সমস্যা হচ্ছে, বাংলাদেশ সমস্যা হচ্ছে, ভূগোল সমস্যা হচ্ছে, বিজ্ঞান সমস্যা হচ্ছে, আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে এইটা সমস্যা হচ্ছে। তারপরে আপনি সেই সাবজেক্ট ধরে ধরে আপনি প্রস্তুতি নেন, এবং যখন আপনি জব সলিউশন পড়বেন আপনি বুঝে যাবেন যে কোন কোন জিনিসগুলো পরীক্ষায় আসে, কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই টপিকটাতে আপনার কত বেশি সময় দেওয়া উচিত, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকে আপনাকে বেশি পড়তে হবে ইম্পর্টেন্স দিয়ে। এইটা আপনি জব সলিউশন যখন পড়বেন আপনি কিন্তু ব্যাখ্যা সহ সুন্দরভাবে বুঝতে পারবেন, তাহলেই আপনি সেটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, দেখেন এইভাবে দেন, সময় দেন, আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন। আচ্ছা, এখানে নাজমুল একটা বলেছে, স্যার এ পদ্ধতি কি 10ম থেকে 20তম গ্রেডের জন্য প্রযোজ্য? ভিন্ন হলে কি করব? না, একই বিষয় ভাই, এইভাবেই আপনি প্রস্তুতি নেন, এইভাবেই আপনি প্রস্তুতি নেন যে আপনার সকল চাকরির প্রস্তুতি শুরুতেই আপনার জব সলিউশন, প্রশ্ন ব্যাংক আপনার ভালোভাবে পড়াশোনা করে বোঝা উচিত, তারপরে আপনি টপিক ভিত্তিক ধরে ধরে আপনি পড়াশোনা করুন। ঠিক আছে। আচ্ছা, এই যে স্যার বিসিএস রিটেনের এক সেট বুক লিস্ট দিলে ভালো হতো, বিসিএস প্রিলির সাথে কিভাবে রিটেন প্রিপারেশন নিতে পারি? আচ্ছা, নিবন্ধন রিটেন, আর তার একটু উপরে জানো, নিবন্ধন রিটেনের কোন বইটা ফলো করবে? ভাই বই তো আমি বলতে পারবো না ভাইয়া, বই একটু আপনাকে ঘাটাঘাটি করতে হবে লাইব্রেরিতে গিয়ে, হ্যাঁ বইটা একটু ঘাটাঘাটি করতে হবে। আর নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন দেখবেন যে, ও আচ্ছা, নিবন্ধনে তো আবার সাবজেক্ট আছে না, হ্যাঁ কোন সাবজেক্টের আপনি পড়ছেন সেই সাবজেক্টের ইম্পর্টেন্সটা আছে, কোন সাবজেক্টের সেই সাবজেক্টের ইম্পর্টেন্সটাও আছে অবশ্য। আচ্ছা, সাবজেক্টিভ উপরে না, রিটেন সাবজেক্টিভের উপরে। আচ্ছা, যেই সাবজেক্টে আপনি পড়বেন সেই সাবজেক্টের উপরে তো রিটেন হবে, তো এটা তো ভাই ভ্যারি করবে আপনার সাবজেক্টের উপরে। আচ্ছা, বিসিএস রিটেনের সাথে এক সেট বুক লিস্ট দিলে ভালো হতো প্রিলির সাথে। আচ্ছা ভাইয়া, আপনি যখন প্রিলির সাথে রিটেনের প্রস্তুতি নেবেন না, এখানে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আগে সিলেবাসটা দেখুন যে আপনার রিটেনে কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন থাকে, কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন থাকে, তো সেই সিলেবাসটা দিয়ে আপনি দেখেন প্রিলিতে ওই সিলেবাসের কোন কোন অংশটা কাভার করতেছে কোন কোন অংশটা, আপনি প্রিলির প্রস্তুতির সময় সেইটাই আপনি প্রিলিতে একটু ভালোভাবে পড়ে যান। আপনাকে আলাদা বই পড়ার এখন সময় নাই, প্রিলির ক্ষেত্রে আলাদা বই পড়ার সময় নাই, আপনি সিলেবাসটা একটু দেখেন, আপনার 1 ঘন্টা সময় নষ্ট হবে, 2 ঘন্টা সময় নষ্ট হবে, সময় নষ্ট করে আপনি রিটেনের সিলেবাসটা দেখুন, সেই সিলেবাসটার সাথে দেখবেন প্রিলিতে কোন কোন টপিকগুলো কাভার করছে, সেই টপিকগুলো যেগুলো কাভার করছে সেই টপিকগুলো আপনি প্রিলির সাথে সাথেই পড়ে যান, আপনি প্রিলির বইতেই ব্যাখ্যা সহ পড়েন, বা যদি কোনো প্রিলির বইতে আপনি ব্যাখ্যা পাচ্ছেন না, আপনার হাতে ভাই এখন স্মার্ট ডিভাইস আছে, আপনি খালি নেটে সার্চ দেন, 5 মিনিট পড়েন না ওইটা সম্পর্কে, নেটে সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, আপনার বই পড়তে হবে না, বুক লিস্ট দরকার নাই, এখানে আপনার স্মার্ট ডিভাইস হাতে আছে, আপনি স্মার্ট ডিভাইস হাতে এটা কাজে লাগান, তাইলেই দেখবেন যে সুন্দর কাজ করবে। আচ্ছা, এই পাশে একটু দেখি, এই পাশে ভাইয়ারও আছে স্যারের যেটা প্রিপারেশনে, উপরের দিকে একটু জানতো এই বেস্ট। হ্যাঁ আচ্ছা, ও রাকিবুল বিসিএস রিটেনের কথা বলছেন, হ্যাঁ রাকিবুল, এই যে আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম অলরেডি, বিসিএস রিটেনটা আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। আপনি বিসিএস রিটেনের ক্ষেত্রে ওই যে বললাম, যেহেতু এখন সামনে রিটেন, একদম সময় কম, তো এই কম সময়ে আপনি বিসিএস রিটেনে আসলে ভালো করাটা একটু কঠিন, সময় তো নাই একদমই,
তো আপনার যদি বেসিক ভালো থাকে, আপনার যদি প্রস্তুতি থাকে, তাহলে আপনি বেশি বেশি করে লেখা প্র্যাকটিস করুন। আমি একটা জিনিস বলবো, পরামর্শ দিব, আপনি লিখুন বাসায়, আপনি মডেল টেস্ট দিন শেষ সময়ের ক্ষেত্রে। বিসিএস রিটেনের ক্ষেত্রে এখন যেটুকু সময় আছে, আমি বলবো আপনি মডেল টেস্ট দিন। অ্যাটলিস্ট এক সেট ফুল মডেল টেস্ট তো দিবেন, পারলে এক সেটের বেশি, কমপক্ষে 2 সেট দিন, মডেল টেস্ট দিন। সেটা আপনি যে কোনো ইনস্টিটিউটে গিয়েও দিতে পারেন, আপনি বাসাতেও দিতে পারেন। তবে আমি পরামর্শ দিব, বাসায় আপনি সেই এনভায়রনমেন্ট হয়তো বিল্ড করতে পারবেন না, বাসায় অনেক ডিস্ট্রাকশন থাকে। 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষা দেওয়া, আসলে কোনো একটা গিয়ে দিলে আমরা পরীক্ষার পরিবেশটা পাই। আপনি কোথাও গিয়ে, কোনো ইনস্টিটিউটে গিয়ে আপনি মডেল টেস্ট দিন, তাহলে আপনার জন্য এই জিনিসটা খুব ভালো কাজে লাগবে। অনলাইনেও মডেল টেস্ট দেওয়া যায়, অনলাইনেও দেওয়া যায়। আচ্ছা, অনলাইনেও দিতে পারেন। অনলাইন কোন কোন একাডেমি নেই, অনেক একাডেমি নেই নাকি, অনলাইনেও দিতে পারেন আপনি। তবে মডেল টেস্ট দিন, মডেল টেস্ট এই কম সময়ে আপনি মডেল টেস্ট দিন, তাহলে আপনার দুর্বলতাটা আপনি বুঝতে পারবেন যে কোন পরীক্ষাগুলো কিভাবে হচ্ছে, কোন সাবজেক্টটা আরেকটু ভালো পড়া দরকার। মডেল টেস্ট দেওয়ার পর ওই টপিকগুলো একটু পড়েন। এখন অবশ্য বেশি পড়ার সময় নাই, এখন আপনি রিভিশন দেন, আগে যা যা পড়েছেন সেটা নিয়ে রিভিশন দেন, রিভিশন দেন, তাহলেই আপনি ভালোভাবে পড়তে পারবেন। ঠিক আছে? আচ্ছা স্যার, ফুডের ইউপিও খাদ্য পরিদর্শকের রিটেন নিয়ে কিছু বলবেন প্লিজ। ভাই যে 11-20 গ্রেডের বা ইউপিওর বলেন, ওটা তো 11-20 গ্রেডের মধ্যে আমি রিটেনে অলরেডি বলে ফেলেছি যে আপনার প্রস্তুতি 4টা টপিকের উপরে থাকবে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান। এখানে অঙ্ক আর ইংরেজিটা আপনি ফোকাস দেন বেশি, অঙ্ক ইংরেজি একটু ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু ফোকাস করেন, আপনি ইংরেজি অনুবাদটাকে ফোকাস করেন, আপনি অঙ্ক, পাটিগণিত, বীজগণিত যেই টপিকগুলো দেখেন যে অতীতের প্রশ্নে কি কি আসছে সেগুলো নিয়ে ফোকাস করেন। শতকরার অঙ্ক যদি এসে থাকে শতকরার অঙ্ক পড়েন, লাভ ক্ষতির অঙ্ক যদি এসে থাকে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে কাজ করেন। আপনি বীজগণিতের যদি সূচকের অঙ্ক এসে থাকে, লগের অঙ্ক এসে থাকে, ধারার অঙ্ক এসে থাকে, আপনার যদি এই টাইপের অঙ্ক এসে থাকে, তাহলে সেগুলো নিয়ে আপনি কাজ করেন। ঠিক আছে? তাহলে এইভাবে আপনি বিগত সালের প্রশ্নটাকে একটু ফলো করেন, দেখবেন যে এটা অনেকটা আপনার কভার হয়ে যাবে। আচ্ছা, প্রাইমারি এক্সাম কি আর হবে? প্রিলিমিনারি এক্সাম? কিসের প্রিলিমিনারি এক্সাম ভাইয়া? বিসিএস? মনে হয় ইয়াটা একটু করাই দেন তো, এটা মনে হয় ঢেকে গেছে। প্রিলিমিনারি এক্সাম কি? প্রিলিমিনারি এক্সাম বিসিএস এর তো ডেট আছে ভাইয়া। সকল প্রিলিমিনারি এক্সাম হবে, সব পরীক্ষা হবে, না হওয়ার কিচ্ছু নাই। আপনারা পড়াশোনা করতে থাকেন, প্রস্তুতি নেন। আমার ঈদ পরবর্তী পড়াশোনা অলরেডি কিন্তু কভার হয়ে গেছে, সব বিষয় নিয়ে আলাপ হয়ে গেছে। আচ্ছা, কোন সাবজেক্ট কিভাবে প্রস্তুতি নিব সেই বিষয়টাও কিন্তু, আচ্ছা এখানে একটা মেসেজ এসেছে, এই মেসেজটা একটু নিচে নামায় দেন ভাই, পিন্ড কমেন্টটা, এই যে মাঝখানেটা পিরু স্যারের পেজে উপরের দিকে যান স্যার। হ্যাঁ হ্যাঁ, বাস বাস। কতটুকু স্কিল লাগে ছিল স্যার চাকরির জন্য ইংরেজি সাবজেক্টে কতটুকু স্কিল লাগে? বা ইংরেজি সাবজেক্টের বেশ ভালোই স্কিল লাগে আপনার চাকরির জন্য। সবসময় একটা জিনিস মনে রাখবেন, সরকারি চাকরির যদি আপনি প্রস্তুতি নিতে চান, আপনাকে চাকরি দেবে 2টা সাবজেক্ট, ইংরেজি এবং অঙ্ক। আপনি যদি ইংরেজি এবং অঙ্কতে দক্ষতা অর্জন করতে পারেন, আপনি সরকারি চাকরি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আপনার যদি এই 2টার বেসিক ভালো থাকে, এই 2টার প্রস্তুতি ভালো থাকে, আপনি কিন্তু ইজিলি সরকারি চাকরিতে অ্যাক্সেস পাবেন। ঠিক আছে? যত ভালো আপনার ইংরেজি এবং ম্যাথের স্কিল থাকবে, তত আপনার সরকারি চাকরি পাওয়াটা ইজি হয়ে যাবে। অন্য সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট, কিন্তু চাকরি দেয় এই 2টা জিনিস। যার এই 2টাতে দুর্বলতা থাকে, তার সময় লাগে চাকরি পাইতে অনেক বেশি। আচ্ছা স্যার, শরীফুল লিখেছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাবিত লিখেছে স্যার আমি নতুন তাই বেশি প্রশ্ন করছি স্যার, আমি কি জব সলিউশন সকল চাকরির জন্য সহায়ক হবে? হ্যাঁ ভাই, সকল নতুন বলে ভাই বেশি প্রশ্ন না, আপনি প্রশ্ন করেন, আমি তো প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই আছি। অবশ্যই অবশ্যই সকল চাকরির ক্ষেত্রে জব সলিউশন, সকল চাকরির ক্ষেত্রে একদম বেদ বাক্য এইটাই, একদম মেইন প্রায়োরিটি এইটাই, সেটা হচ্ছে আপনার জব সলিউশন আগে প্রস্তুতি নেওয়া। জব সলিউশনের আগে প্রস্তুতিটা ভালোভাবে রাখতে হবে। এতে আপনি বুঝতে পারবেন যে অতীতে কি কি প্রশ্ন এসেছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে, কোন কোন টপিক আপনার পড়া উচিত এবং কোন কোন টপিক আপনার বাদ দেওয়া উচিত। এই জিনিসটা বুঝতে আপনাকে অবশ্যই জব সলিউশন ভালোভাবে পড়তে। আচ্ছা, এদিকে পিরুজ সাফল্যের পেজে কিছু আছে, একটু
টুম্পা ইসলাম বলেছেন স্যার গণিতে খুব দুর্বল, গণিত নিয়ে একটু পরামর্শ দেন। আচ্ছা, গণিতের ব্যাপারটা টুম্পা একটু বলি। গণিতের যেই বিষয়টা সেটা হচ্ছে যে প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া গণিত ডেভেলপ করা খুব কঠিন। প্র্যাকটিস, আপনার গণিত টপিক ধরে ধরে সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। ম্যাথে স্কিল ডেভেলপমেন্টটাও সময় সাপেক্ষ ব্যাপার। এটা ম্যাথ এবং ইংলিশ এই দুইটাতেই স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু ভাইয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে ধরেন আপনি 1 সপ্তাহ বা 3 দিন শতকরার পিছনে সময় দিলেন, 3 দিন লাভ ক্ষতির পিছনে সময় দিলেন, 3 দিন লগের পিছনে সময় দিলেন, সূচকের পিছনে সময় দিলেন, ধারার পিছনে সময় দিলেন, ঠিক আছে, ঐকিক নিয়মের পিছনে সময় দিলেন। এভাবে টপিক ধরে ধরে আপনার টপিক ধরে ধরে বিষয়গুলো শিখতে হবে, তাহলে আপনার কাজে লাগবে। কারণ আপনার হাতে সময় আছে যতটুকুই, সময়গুলো কাজে লাগান, সময়গুলো কাজে লাগান। আপনার ভালো কিছু পাইতে গেলে অপেক্ষা করতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। এবং সেটার জন্য শ্রম দিতে হবে, সময় দিতে হবে। মানে আপনি প্রাইভেট জবগুলো সুবিধাটা কি, এই যে আজকে ভাইবা দিলাম, ইন্টারভিউ দিলাম, কালকে চাকরি পেয়ে গেলাম। সরকারি জব এরকম না, আপনার লং টার্ম প্রস্তুতি লাগবে। হ্যাঁ, অনেক মেধাবী আছে যারা একটা পরীক্ষা দিয়ে, একটা বিসিএস দিয়েই চাকরি পেয়ে যাচ্ছে, একটা যে কোনো চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু এটা ভাই লাখে 1 2 জন, হাজারে হয়তো 1 জন হইতেও পারে, নাও পারে, লাখে 1 2 জন। আমি খুব এভারেজ একজন মানুষ ভাই, আমি আমার এক্সাম্পল দেই। আমার 6.5 বছর লাগছে ক্যাডার হইতে, 6.5 বছর, 6.5 বছর। 2014 সালে প্রস্তুতি শুরু করছি, 2021 সালে আমি সার্ভিসে যোগদান করেছি। 6.5 বছর লেগেছে আমার, সময় লাগছে। সময় দেন, নিজেকে ডেভেলপ করুন, নিজের স্কিল ডেভেলপ করুন, দেখবেন কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, রাকিবুল আরো মেসেজ দিয়েছেন স্যার বিসিএস রিটেন দিয়ে ইংরেজিতে অনেক দুর্বলতা কাজ করে, এক্ষেত্রে করণীয় কি? ওই যে বলছি, বিগত সালে কি কি ধরনের প্রশ্ন এসেছে সেই স্কিলটা সেভাবে ইমপ্রুভ করার চেষ্টা করেন। আপনার যদি গ্রামারের সমস্যা থাকে, আপনি গ্রামারটা ডেভেলপ করেন। আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা থাকে, আপনি রাইটিংটা ডেভেলপ করেন। আপনার যদি মনে হয় আপনার ভোকাবুলারি দুর্বল, আপনি ভোকাবুলারিটাকে ডেভেলপ করেন, ঠিক আছে। ইংরাজির মূলত এই জিনিসটাই, আপনার গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং এবং ভোকাবুলারি, এই 3টা জিনিস আপনি যদি হয়, সব জায়গাতে কিন্তু কাজে লাগে। আপনি অনুবাদে যান, আপনি এসে রাইটিংয়ে যান, আপনি যে কোনো ধরনের গ্রামাটিক্যাল রাইটিংয়ে যান, গ্রামার চেঞ্জে যান, এই 3টা জিনিসই আপনার সব কিছু কাভার করবে। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, আপনার ভোকাবুলারি এবং আপনার আরেকটা কি যেন বললাম, ভুলে গেলাম নিজেই বলতে বলতে। এই 3টা জিনিস নিয়ে আপনি পড়াশোনা করেন, ঠিক আছে। আচ্ছা, সাবিত আরেকটা প্রশ্ন করছে স্যার চাকরির জন্য কি ইংরেজিতে কথা বলাটা কি জরুরি বা কতটুকু জরুরি হবে? স্পিকিংটা, হ্যাঁ, গুড কোশ্চেন সাবিত। স্পিকিংটা জরুরি ভাইবার ক্ষেত্রে, নাথিং এলস। আপনার ভাইবাতে, বিসিএস, তাও বিসিএস ভাইবাতে, আপনার কোনো নন ক্যাডার চাকরিতে বা কোনো চাকরির পরীক্ষাতে ইংলিশে প্রশ্ন সেভাবে করা হয়েছে বলে আমার জানা নাই। যদিও হয়ে থাকে, জিজ্ঞেস করে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজেকে ইন্ট্রোডিউস করুন, বা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলুন, এটুকু ইংরেজিতে জিজ্ঞেস করবে, বা আপনার সাবজেক্ট সম্পর্কে ইংরেজিতে বলুন, একদম বেসিক জিনিসগুলা। এই জিনিসগুলো আপনি একটু ইংরেজিতে প্রস্তুতি নিলে কিন্তু কথা বলতে পারবেন। আর আপনি যখন ইংলিশ পড়বেন, ইংলিশ যখন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করবেন, ইংলিশ স্পিকিং ডেভেলপ করবেন, আপনি টুকটাক কথা বলতে পারবেন। এমন না, তারা কিন্তু আইএলসে 8-9 আলা স্পিকিং এর লোকজন চায় না ভাইবা বোর্ডে, সরকারি চাকরিতে, যে আমার ইংলিশ স্পিকিং খুব ভালো, আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতেছি, ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতেছি, আমার চাকরির জন্য এটা ইম্পর্টেন্ট না। আপনার অত ভালো স্পিকিং স্কিল দরকার নাই, আমাদের কারোই ছিল না। আমি নিজে তো আইএলস ওই সময় পড়াশোনা করি নাই, পরে অবশ্য পরীক্ষা দিছি, সেটা আলাদা কথা, কিন্তু ওই সময় প্রস্তুতি ছিল না। তো একটু চর্চা করেন, একটু কথা বলেন বন্ধুর সাথে, ইম্পর্টেন্টলি যে মানে সিম্পল কনভারসেশনগুলো, হোয়াট আর ইউ ডুইং, তারপরে আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কি ঘুমাচ্ছেন, কি সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনি কেন চাকরি করতে চান, কিভাবে চাকরির প্রস্তুতি নিতে চান, এই টুকটাক আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার ডিস্ট্রিক্ট সম্পর্কে, আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে, এই টুকটাক বিষয়গুলো আপনি একটু ইংলিশে প্রস্তুতি নেন, একটু ইংলিশে কথা বলুন, প্র্যাকটিস করুন, কোনো বন্ধুর সাথে প্র্যাকটিস করুন, তাহলেই আপনার ডেভেলপ করুন, ঠিক আছে। আচ্ছা, রাহাত একটা প্রশ্ন করছে, আচ্ছা এটাই শেষ প্রশ্ন ভাইয়া। রাহাত একটা প্রশ্ন করছে, স্যার আসসালামু আলাইকুম, আমি 3য় বর্ষ শেষ করেছি, কিভাবে প্রিপারেশন নিলে ভালো হবে, বিশেষ করে
এসআই এর জন্য, আচ্ছা এসআই এর জন্য রাহাত, ওই যে যেটা বললাম যে আপনার যেহেতু এসআই এর প্রস্তুতিটা নিতে যাচ্ছেন, ফোর্সের প্রতি আপনার আগ্রহ আছে, সেহেতু আপনি সবার আগে দেখেন বিগত সালের এসআই এর প্রশ্নগুলো বের করেন। আপনি বই খোঁজেন, যেই বই আপনি বিগত সালের এসআই এর প্রশ্ন ব্যাংকগুলো পাবেন, কি কি প্রশ্নগুলো এসেছে প্রিলিমিনারিতে, রিটেনের প্রশ্ন ব্যাংকটা বের করেন, কি কি প্রশ্নগুলো এসেছে রিটেনের পরীক্ষায়, এগুলা আপনাকে নিজেকে খুঁজতে হবে, এগুলা বের করে নিয়ে আসেন। তারপরে আপনি সেই পড়াশোনাটা সেইভাবে শুরু করেন। আগে সেই প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়েন, দেখেন কি কি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো চর্চা করেন, সেই প্রশ্নগুলো প্রস্তুতি নেন, সেই প্রশ্নগুলো রিভিশন দেন, তাহলে কেটে দেন, সাইলেন্ট করে দেন, তাই সেই প্রশ্নগুলো রিভিশন দেন, তাহলেই আপনি প্রস্তুতি ভালোভাবে শুরু করতে পারবেন। ঠিক আছে? তো এই ভাই আপনাদের সাথে আলাপ ছিল, এই কথা ছিল। আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ সামনে খুব তাড়াতাড়ি। ভালোভাবে প্রস্তুতি নেন, ঈদের সময়টা এনজয় করেন, বাসায় ছুটি আছে, একদম ধুমায়া ছুটি কাটান, ধুমায়া মাংস খান, হ্যাঁ ঠিক আছে, ধুমায়া এনজয় করেন, বন্ধুদের সাথে ঘোরেন ফেরেন, আড্ডা দেন, সব কিছু করেন। পড়াশোনা যখন শুরু করবেন একদম সব কিছু থেকে ডিটাচড হয়ে, সামনে বিসিএস প্রিলি আছে, সামনে অনেক চাকরির পরীক্ষা আছে, তারপরে সেটাকে ফোকাস করে ফুললি ফোকাসড হয়ে আপনি চাকরির প্রস্তুতিটা শুরু করবেন। কিন্তু যখন এনজয় করবেন, যখন বন্ধুদের সাথে ঘুরবেন, আড্ডা দিবেন, একদম ফুল লিভ টু দ্য ফুলেস্ট, আমার নীতি ভাই এইটা। আপনি যখন যেভাবে সময় কাটাচ্ছেন আপনার সর্বোচ্চ ভালো লাগা দিয়ে সময়টা কাটান, কিন্তু যখন আপনি চলে আসছেন পড়াশোনার ভিতরে, আপনিও আপনার 100% এফোর্ট দিয়ে আপনি পড়াশোনাটাও সেইভাবেই করুন, তাহলে দেখবেন সফলতা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনার হাতে ধরা দেবে। ঠিক আছে? তো ভালো থাকুন ভাইয়া, আবার দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম।